তাহলে আমাদের আজকের ক্লাসে রেকর্ডে যাচ্ছি। তো আমাদের ক্লাসের রুলস যেরকম যে আপনাদের পাশাপাশি কথা বলা, মোবাইল স্ক্রিন স্ক্রল করা, এগুলো থেকে বিরত রাখবো। আপনারা অ্যাটেনশন দিলেই আমার দিক থেকে অ্যাটেনশন পাবেন। জি সুইট ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট কোর্স, যে কোর্সটা আসলে আপনার খুব এসেনশিয়াল একটা কোর্স, যে কোর্সে দেখা যায় অনেক পরে গিয়েও মাস্টার্সের স্টুডেন্টরা অনেকের মধ্যে ইন্টারনেট ব্রাউজার আর ইন্টারনেট আপনার ওই কি সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এগুলোর মধ্যে পার্থক্য, বিজনেস ইমেইল এবং পার্সোনাল ইমেইল, এগুলোর মধ্যে পার্থক্যটা বোঝে না। তো আমি চেষ্টা করব এটা অ্যাজ এ বিগিনার লেভেলে, এখানে অনেক স্টুডেন্ট আছেন এসএসসি শিক্ষার্থী, যেন সহজভাবে আমি বলতে পারি। আরো কিছু শিখবো ডোমেন হোস্টিং। তেমনি এর পরবর্তীতে আপনাদের অনেক ক্লায়েন্ট আসবে যাদেরকে বলতে হবে যে ডোমেন হোস্টিং আছে কি নাই, যদি না থাকে আপনারা দিবেন। তো সেই জিনিসগুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে ক্লায়েন্টের কাছে আপনারা বোকা বনে যাবেন। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে, জি সুইট ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট ক্লাস। ইন্টারনেটের ইতিহাসটা জানেন আপনার, অনেকে সাধারণ জ্ঞান পড়েন না? সাধারণ জ্ঞানের মধ্যে আপনার 1960 সাল, 60-এর দশক বলতে আপনার 1969 সালে, আমি যেটা মনে রাখি এটা যে 1969 সালে ভারতীয় একজন নোবেল পেয়েছিল মর্ত্য সেন, অর্থনীতিতে, তাই না? সেই একই সালে আপনার ইন্টারনেটের আবির্ভাব। তাই এটা আপনার প্রথম অবস্থায় শুরু হয়েছিল কিরকম, এরপরে আছে কিনা, হ্যাঁ আছে। পরে এটা আসলে যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছে যে আপনার মার্কিন সেনাবাহিনীর সাথে আপনার একজন সেনাবাহিনীর ক্যাম্পে দুই ধরনের যোগাযোগ দরকার হয়। একটা হলো আপনার হসপিটাল, আর একটা হলো বিশ্ববিদ্যালয় বা ল্যাব, বা যেখানে রিসার্চ করে, ওইটার সাথে আপনার সেনাবাহিনী যে ফিল্ড ক্যাম্পে যোগাযোগ করার জন্য এই ইন্টারনেট বা তার দিয়ে একটা ডাটা ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফারের জন্য যোগাযোগ তৈরি করা হয়েছিল। তো সেটা আবার 83, 70-এর দশকে আবার ডেভেলপ করা হয়েছে, এবং 90-এর দশকে ট্রিপল ডাব্লিউ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ট্রিপল ডাব্লিউর সৃষ্টি হয়েছে, যেটা টিম বার্নার্স লি এর মাধ্যম দিয়ে করার। বাংলাদেশে ওয়েলকাম করছে আমাদের কত সালে, 96 সালে, এটা আছে মেবি। বাংলাদেশে চালু হয়েছে কত, 96 সালে। তাহলে আমাদের ওয়ার্ল্ডে আসছে কত। তা এই যে অ্যাসাইনমেন্টটা করার সময় বা এই স্লাইড রেডি করার সময় দেখলাম যে বাংলাদেশে বা পৃথিবীতে ইন্টারনেট আসছে এখনো 100 বছর হয়নি। তাই কি অবস্থা দেখেন, যে অবস্থা গেছে এখন। এখন যেটা প্ল্যান করা হচ্ছে, যুদ্ধর আনসান আর মানুষ যাবে না, শুধু ওই বিভিন্ন ধরনের ড্রোন এবং আদার্স এগুলোই যাবে ইন ফিউচারে বা নিয়ার ফিউচারে চলে আসছে। 100 বছর হলে কি সেই প্রস্তুতি নেন, যদি ধরেন 69-এ হয় তাহলে আপনি তো এই 69-এ বেঁচে থাকবেন, এই যে 1969 সালে বেঁচে থাকবেন না, নাকি থাকবেন না কনফার্ম? মোটামুটি আমরা, আপনারা যারা ইয়াং আছেন আমরা হয়তো মারা যেতে পারি, কিন্তু আপনারা যারা ছোট আছেন তারা তো থাকবেন। আপনাকে এখন কত, 26 না? 26 আর এদিকে 50 করলে তো চলে আসে 75, 50 বছর এখানে বাঁচবে না কেউ? কি বলে, এখানে ইয়াং জেন সবাই তো বাঁচবে। তো যাই হোক, সেই জায়গা থেকে আপনাদের প্রস্তুতিটা হবে এরকম, ইন্টারনেটের স্পিডের সাথে। যেমন আমি এটা অনেক সময় ওই আপনার বিজনেস ক্লাসের একটা আছে, ওই যে জিম করে না, ট্রেডমিল, হ্যাঁ, লাইফ ইজ এ ট্রেডমিল। ট্রেডমিলে যে স্পিডটা দেয়া, ওই স্পিডে যদি আপনি না দৌড়ান তো উষ্টা খাবেন, বুঝলেন না? এখন আপনি ইন্টারনেটের ফ্রিকোয়েন্সি তা, ইন্টারনেট বা আদার্স কিছু যে স্পিডে যাচ্ছে, আপনাকে লার্নিংটা সেই স্পিডে নিতে হবে। যদি না নেন, ইউ আর অ্যাবসোলিউট, ইউ আর ডেড। সে আপনার ভাগ্যের দোষ দিবেন, তখন দেশের দোষ দিবেন, অথচ আপনি নিজেকে আপডেট করেন না। ক্লিয়ার? তো যাই হোক, এখানে মোটামুটি সাধারণ জ্ঞানের, যেখানে আপনার ফাংশনাল বিষয়গুলো সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো। বাংলাদেশের ইন্টারনেটের সূচনা 96, 96 থেকে বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এখান থেকে আমাদের .bd.gov যেটা থাকে, এটার আবেদন করার জন্য বিটিসিএল আবেদন করতে হয়। ইন্টারনেটের যে মূল বিষয় যে আপনার আপনার ডোমেইন নেমটা আমি একটু বুঝাই, আমি তো অন্য গল্প দিয়ে বুঝাই। যেমন আপনার সিএম এর কথা বলে সিএম আবার মন খারাপ করতে পারে, কার কথা বলি, আগে সিএম এর কথা বলি। আপনি ধরেন সিয়ামের নাম কি রাখা হয়েছে, সিয়াম, বা ফুল নাম হয়তো আরো একটু সুন্দর নাম থাকতে পারে। সম্পূর্ণ নাম কি সিয়ামের, বা আহনাফ বিন সিয়াম। এখন দেখেন ওনার নামটাতে, ওনার এই নামটাতে আমরা ওনার এটা হলো ডোমেইন নেম।
কিন্তু ওনার একটা নাম্বার আছে। নাম্বারটা কত? ওনার হয়তো বা আমি ধরে নিচ্ছি উনি ভাই বোনের মধ্যে দ্বিতীয়, তারপরে ওনার হাইট একটা অ্যামাউন্ট, ওয়েট একটা অ্যামাউন্ট, ঠিক আছে, বা একটা নাম্বার আছে, নানান ধরনের সাইজ আছে, যে হাতের সাইজ, পায়ের সাইজ, এগুলো নাম্বার 1 2 3 4 5 এইভাবে। এখন দেখেন এতগুলো নাম্বার বাদ দেন, আপনাদের ভাই বোনের সিরিয়াল নাম্বার দিয়ে কি ডাকে? ডাকে না। এই যে বলেন এই 1 2 এই 3 এভাবে আসে বলে ডাকে? ডাকে না। এবং নাম্বারটা রিকল করা না বলা হয় এসইও এর ভাষায় সার্চ ইঞ্জিন, মানে এসইও যখন শিখবেন তখন বুঝবেন যে নাম্বারটা কখনো পাওয়ার ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, এসইও র্যাঙ্ক করবে না। ব্যাপারটা বুঝাতে পারছি? সেম জিনিস আমরা যে google.com দেখি, গুগল, ফেসবুক, ক্রিয়েটিভ জোন IT.com, এটার ব্যাকএন্ডে একটা আইপি নাম্বার আছে। ওই আইপি নাম্বারটা দেখতে অসুন্দর লাগে, যার কারণে এটাকে কনভার্ট করে ডোমেন নেমে আপনাদের সামনে উপস্থাপন করা। কি ক্লিয়ার? এখন ওনাকে আমি 1 7 5 8 10 এইভাবে নাম্বারে ডাকলাম, যেমন ফোন নাম্বার দিয়েও তো আমরা কাউকে ডাকি না, ডাকি? সেই ক্ষেত্রে একটা ডোমেন নেম আপনার সুন্দর করে একটা ডোমেন নেম রাখতে হবে। তাহলে আমি বুঝাতে পারছি যে একটা ওয়েবসাইটে যে নামটা রাখবেন, দিস ইজ দ্য ডোমেইন নেম। ওকে, নট অফ নাম্বার। নাম্বার কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আলাদা আইপি নাম্বার আছে। তো যাই হোক, এরপরে ডোমেন নেমের ধরন আপনারা অনেকগুলো, প্রায় 15-র উপরে, এখন মনে হয় প্রায় 30টা ক্যাটাগরি ডোমেন পাওয়া যায়, বা ওয়ার্ল্ডে আপনার 210টা যে কান্ট্রি, প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা ডোমেন আছে, ডোমেন কোড আছে, যেগুলো আপনার এক্সটেনশন বলি। এক্সটেনশন বলতে বাংলা ভাষায় বলতে শেষাংশ বা শেষের অংশ, যেটাকে আরো খাস বাংলায় বললে দেখা যাচ্ছে লেজার। ডট কম কমার্শিয়াল, .org, .edu, .government, .bd। এখন এখানে একটা শব্দের সাথে আপনারা পরিচিত হবেন, টিএলডি, পরে আছে কিনা জানি না, টপ লেভেল ডোমেন। টিএলডি হলো .com, তারপর দেশের .bd, .kr, .uk, এগুলো হলো টপ লেভেল ডোমেন। এই ডোমেনের ভিত্তিতে আপনার নেম চিপ থেকে শুরু করে অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, সেখানে ডোমেন নেম চেক দিয়ে আপনি দেখতে পারেন যে ডোমেন নেম ফাঁকা আছে কিনা। যেমন বাংলাদেশে যেটা হয়েছিল facebook.com, এটা কি করছিল যে facebook.com.bd, এটা কিন্তু একজন একটা আমাদের মধ্যে কম্পিউটার টেকনিশিয়ান, উনি ডোমেন নেমটা কিনে ফেলছিল। অনেকে শুধু ডোমেন নেমের বিজনেস করে নাকি, যেমন আপনারা আপনাদের যাদের মাথায় নেম নেম ভালো আসে, এই নামগুলো শোনার পরে আপনারা ডোমেন নেম রেজিস্ট্রেশন করে রাখলেন, পরবর্তী এটা আবার রিসেল করতে পারেন। যেমন আমি একবার বিপদে পড়ছিলাম একটা ক্লায়েন্টের, ডোমেন ধরেন নেমটা রিনেম করতে লাগবে হলো $17 বা $20, ওনার $176 দিয়ে আমি রেজিস্ট্রেশন করতে বাধ্য হয়েছি। এক্সপায়ার হয়ে গেছে, ইন্ডিয়ার একজন পণ্ডিত হ্যাকার ও কিনে ফেলছে এটা। ও এটা কিনে পরবর্তীতে আমাদের ছাড়াই না, যেহেতু এটা বড় অর্গানাইজেশনের বাংলাদেশের, মেডিকেল অ্যাসোসিয়েশন .org, মানে বাংলাদেশের যত মেডিকেল অ্যাসোসিয়েশন আছে তাদের, সেই জায়গাতে তারা ওই টাকাটা খরচ করতে বাধ্য। ওই বাকি যে টাকাটা আসলো ওই টাকাটা পুরোটা লাভ। ধরেন আপনার $20 দিয়ে কিনলেন, $100 দিয়ে বিক্রি করলেন, ব্যাপারটা। আর ফেসবুকে যেটা বললাম, উনি মগবাজারের প্রতিষ্ঠান, না উনি দেয়নি, পরে দেখবেন ইউটিউবে ওনার নিউজ আছে, facebook.com.bd, এটা মেটা কিনতে চাইছিল, যেটা তুমি আমাকে বিক্রি করে দেওয়া, দেয়নি, ওদের আইডি বিক্রি করবে, অন্য প্ল্যান আছে। এবার হোস্টিং দেখেন, আপনাদের মোবাইলে হোস্টিং হলো জিবি আছে না, কয় জিবি মোবাইল ইউজ করেন, এই জিবি গুলো দিয়ে কি হয়, আপনি ছবি ভিডিও এখানে জমা রাখেন না, সেম আপনি যে দারাজে বা ইউটিউবে বা আপনার ফেসবুকে যে ছবিগুলো রাখেন, আপনার অ্যাক্টিভিটিস অনুযায়ী ফেসবুক আপনার জন্য একটা আলাদা হোস্টিং দিয়ে দিছে, জায়গা দিয়ে দিয়েছে, আপনি এত জিবি যাবেন। আর ওয়েবসাইটের জিবি হলো 2 জিবি, 1 জিবি, 500 MB, এভাবে টেরাবাইট অনেক জিবি আছে, যেগুলো আপনার হোস্ট জায়গাটা কিনে নামটা ঠিক করে রাখতে হবে। তার মানে আপনারা কম্পিউটারের ভাষায় যদি বুঝেন হোস্টিংটা, তাইলে এরকম করতে পারেন, ওই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, বি ড্রাইভ, ড্রাইভ থাকে না, এরকম যে কোনো একটা ড্রাইভ আপনার ওয়েবসাইটটা থাকবে, এবং আপনি ওই ওয়েবসাইটের ভিতরে ফোল্ডারে এবং সাব ফোল্ডারে বা প্যারা ফোল্ডারে আপনি ফাইলগুলো রাখবেন। হোস্টিং এর প্রকারভেদ, অনেকগুলো হোস্টিং আছে বা প্রকারভেদ আছে, তার মধ্যে শেয়ার্ড হোস্টিং সবথেকে স্পিড কম, মানে আমি এবার শেয়ার হোস্টিংটা বুঝাই। আপনাদের মোবাইল ফোনের যে 64 জিবি আছে, এটা কিন্তু আরেকজনের সাথে শেয়ার করা যায় না। শেয়ার করা যায়? যায় না। জিমেইলে 15 জিবি আপনাকে ইউজ করতে দেয়, এটা হলো আপনাকে জায়গাটা দিচ্ছে, এটা হলো শেয়ার হোস্টিং। সে তার হোস্টিং থেকে 15 জিবি করে একজন একজন ইউজারকে হোস্টিং শেয়ার। আর আমরা যে ওয়েবসাইটে যদি শেয়ার হোস্টিং দেন, যেমন আমরা
একটা মূল আমাদের একটা creativezoneit.com, এটা হলো আমাদের 5 GB হোস্টিং নিয়ে আছে। আমরা বছরে 5,000 5,500 টাকা পে করি। ওইটার এগেইনস্টে আমাদের 3-4টা ওয়েবসাইট ওখানে সাবডোমেইনে করা আছে। ধরেন একজনরে দিছে 1 GB, একজনরে দিছে 2 GB, একজনরে দিছে 3 GB, এইভাবে ভাগ ভাগ করে শেয়ার। এই যে আমরা শেয়ার করতেছি না সবার সাথে, দিস ইজ দ্য শেয়ার হোস্টিং। ভিপিএস না ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা আলাদা রিসোর্স যেটা আমাদের বাংলাদেশের জন্য ভিপিএস ইজ আপনার হোস্টিংটা অনেক স্পিড কাজ করে। যেমন আপনার প্রাইভেট হোস্টিং বলতে যে ধরেন ই কমার্স ওয়েবসাইটের জন্য আমি আলাদা একটা ভিপিএস হোস্টিং করে রাখলাম, এটা শুধু ই কমার্সে, আর কেউ না। এভাবে আলাদা আলাদাভাবে ভাগ করলে সেটা হবে ভিপিএস ডেডিকেটেড হোস্টিং, যেটা সবথেকে দ্রুত এবং নিরাপদ, যেটা সবাই হোস্টিং বিজনেস করে। আপনারা খবর জানেন কি জানি না, যেমন অ্যামাজন করে, তারপরে এই যে আপনার কি আলিবাবা, অন্যান্য যেই বড় কোম্পানিগুলো, তাদের সবার এডব্লিউএস অ্যামাজনের হোস্টিং স্পেস, গুগল ক্লাউড হোস্টিং স্পেস, নেম চিপের আছে হোস্টিং স্পেস। এটা তারা আপনার ডেডিকেটেড সার্ভার, মানে ধরেন যেমন আপনার একটা ব্যাংকিং, যেহেতু যেমন সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, তাদের জন্য তারা নিজেরা আলাদা ইউএসএ থেকে হোস্টিং কিনে রাখছে। দিস ইজ দ্য ডেডিকেটেড হোস্টিং, শুধু আপনার, এখানে কোনো শেয়ার নাই, অন্য কারো এখানে দিবেন না। ক্লাউড হোস্টিং, যেটা নেটওয়ার্ক মিলে অনেকগুলো একাধিক মিলে ক্লাউড হোস্টিং তৈরি করা হয় উচ্চ ট্রাফিক সামলানোর জন্য। এটা হলো ধরেন আপনার দ্বারা যে একসাথে 5,000 ইউজার, যখন আপনাদের রেজাল্ট দেখার দিন, এই এসএসসি রেজাল্ট দেখবেন না, সেদিন কি হয়, রেজাল্ট দেখতে গেলে সার্ভার আর নাই, ডাউন হয়ে যায় না? তার মানে এখানে স্পিডের সাথে কতজন মানুষ এখানে একসাথে ব্রাউজ করবে সেটা এটা স্পিড কাউন্ট করা আছে। যদি আপনার ব্যান্ডউইথ স্পিড কম থাকে তাহলে স্পিড বাড়িয়ে নিতে পারে। বাংলাদেশে তো বুঝেন যে বাংলাদেশে গতদিন আমার কাছে একটা রিসিট আসছে, ডোমেন হোস্টিং যেটার খরচ হবে 3,000 টাকা, ওইটা 20,000 টাকা বিল করছে। বুঝতে পারছেন? কোথায় 3,000, 1 GB খালি 1 GB খরচ হলো 1,400 টাকা, আমরা 2,000 টাকা নিই, সামথিং প্রফিট করি, 600 টাকা লাভ করি। তো সেই ক্ষেত্রে আমরা বিল করছে কত, ট্রাফিক স্পিড ব্যান্ডউইথ স্পিড দিছে ধরেন কত, ব্যান্ডউইথ স্পিড দিছে আপনার মোটামুটি 100 GB পর্যন্ত, অথচ এটা আনলিমিটেড করা যায়। আনলিমিটেড করে দিলে দেখেন আপনার এই যে দারাজে যান, কোনো লোডিং পান, রকমারিতে যান, একই সাথে অনেকগুলো অ্যাড চলে, রকমারিতে মনে হয় একসাথে মনে হয় 250টার উপরে অ্যাড চলে, এত আপনার ভিজিটর আসে, লোডিং পড়ে না। সেই ক্ষেত্রে আপনার ক্লাউড হোস্টিং ইউজ করতে পারেন। অনেকগুলো নেটওয়ার্ক মিলে একটা শক্তিশালী নেটওয়ার্ক, উচ্চ ট্রাফিক সামলানোর জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। তো ওয়েব স্ট্রাকচার, এখন আপনি স্ট্রাকচার বলে, আপনারা ওয়েবসাইটে দুইভাবে ডিজাইন করেন বা ব্যবহার করেন, যেমন আলাদা আলাদা পেজে। আমাদের ক্রিয়েটিভ জোন আইটিতে যেমন আপনাদের ফেসবুকের কথা বলে না, কিছু কথা প্রথম আলোর কথা বলি, প্রথম আলোতে ধরেন ফ্রন্ট পেজে অনেকগুলো পেজ দেওয়া থাকে, পরে একটার উপরে ক্লিক করেন, আবার আরেকটা, আবার আরেকটা। এটা থেকে বলা যায় স্টেপ বাই স্টেপ, আর ক্যাটাগরি অনুযায়ী দুইভাবে দুইটা যান। যেমন আমাদের ওয়েবসাইটে যদি যান, প্রথমে লেখা আছে অল কোর্সেস, অল কোর্সেসে লেখার পরে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট দেওয়া আছে, সেখানে ক্লিক করে করে আপনি আলাদা আলাদা পেজে যেতে পারবেন। ওই পেজের নিচে পুরো নেক্সট পেজের অপশন নাই, দিস ইজ দ্য ক্যাটাগরি। আর যদি স্টেপ বাই স্টেপ থাকে যে হ্যাঁ তারপর এটাতে ক্লিক করেন, তারপর এটাতে ক্লিক করেন, তারপর এটাতে ক্লিক করেন, দিস ইজ দ্য স্টেপ বাই স্টেপ। এটা ওয়েবসাইটের দুইটা প্যাটার্ন। ব্রাউজার কি আপনাদের মধ্যে কি বলতে পারবেন যে গুগল এবং গুগল ক্রোম, এই দুটার ডিফারেন্স কি? সিয়ামবাদ, গুগল এবং গুগল ক্রোম এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ক্রোম হলো ব্রাউজার, তাহলে ব্রাউজার কি? আমরা একবার বলেন গুগল হলো সার্চ ইঞ্জিন, আর ব্রাউজার কি তাইলে? ওই যে আমরা আপনাদের হার্ডওয়্যারের ইসের ক্লাস করছেন না, সেম করছিলাম মানে সফটওয়্যারে 10 প্রকারের সফটওয়্যার শিখেছিলাম আমরা, 10 টাইপস সফটওয়্যার। ওই সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছিলাম না, ব্রাউজার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে একটা ইসের এই গুগল আর গুগল ক্রোম বাদে আর একটা ইসের নাম বলেন তো, ব্রাউজারের নাম বলেন তো, আর একটা সার্চ ইঞ্জিনের নাম বলেন তো। আর ওই যদি বলেন ইসের কথা, যদি বলেন যে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে মালিকানা, ব্রাউজ করছেন কেউ? কেউ করেন নাই? তো যাই হোক, ব্রাউজার সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা আছে, যে শীটটা পাবেন ওই শীটে ডিটেলস লেখা আছে। ব্রাউজার দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাতে ইন্টারনেট ব্রাউজ করার জন্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করা হয়। অনেক ধরনের ব্রাউজার আছে, যেমন ফায়ারফক্স, ক্রোম, এজ এবং আইফোন যারা ইউজ করেন তাদের ব্রাউজারের নাম কি?
যারা ম্যাক বা আইফোন ইউজ করেন তাদের। এখানে আইফোন ইউজার আছেন কয়জন? স্টিভ জবস মনে খবর পাই নাই না। তো যাই ব্রাউজার সাফারি হলো আইফোন বা ম্যাকের সাফারি। হ্যাঁ যদি আছে দেখেন আপনার, আমি এখানে আরো মেসেজ দিই আপনাদেরকে, যেহেতু আপনারা নিউ জেনারেশন, আপনি মোবাইলে যত অ্যাপস ব্যবহার করেন একটা অ্যাপ তো বাংলাদেশি না, ব্রাউজার তাও বাংলাদেশি না, সার্চ ইঞ্জিন তাও বাংলাদেশি না। একটা আছে আল্লাহর হস্তে, এই কোথায় আছে আমি জানি না, আমি নিজেও ব্রাউজ করে নেই। অথচ আপনি শুধু আমরা না, মানে আমাদের শুধু এই না, কোরিয়াতে আমরা কোরিয়াতে আমরা দেখছি ওরা তো ওদের ভাষায় সেটিং করে, আমরা তো ইংলিশে সেটিং করি। ওরা সার্চ ইঞ্জিন নেভারে সার্চ দেয়, ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন, ওরা অন্য জায়গায় সার্চ ইঞ্জিন সার্চ দেয় না। এটা আমি বলছি তোমরা গুগল করো না কেন, তো এটা তো আমাদের না, বুঝতে পারছেন? এবং ওরা সারা যত ধনী গরিব যাই হোক সবাই এই মোটা চাল আছে না আমাদের ওই দেশে, এই মোটা চালটা খায়। এবার আমি বলি যে তোমরা এই যে ভালো চাল চিকন সুন্দর স্বাদ সুস্বাদু খাও না কেন, বলছে ওটা তো আমাদের না, আমরা খাবো না। না, আমার ওদের দেশের প্রতি মনে করেন আমরা যে দেশপ্রেম দেশপ্রেম নানান ধরনের কথা বলি না, দেশপ্রেম শেখা যায় হলো ওদের কাছ থেকে। আপনার চাল মনে করেন দাম কম আর বেশি হোক, ওখানে আমেরিকার চালের দাম কম, ওদের চালের দাম বেশি। আমরা আমেরিকান চাল খেতাম। তো যাই হোক, এখানে কোরিয়ান ব্রাউজার আছে কিনা, টর ব্রাউজার, স্যামসাং ইন্টারনেট সাউথ কোরিয়ার একটা আছে, আর একটা আছে নেভার, ভিভলডি নরওয়ে, ব্রেভ ইউএসএ, অপেরা, সাফারি, মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম। তো যাই হোক, সবগুলোর মধ্যে র্যাঙ্ক যদি দেখেন গুগল ক্রোম আর ফায়ারফক্সের র্যাঙ্ক খালি আপ ডাউন হয়, আপনাদের এটার ব্রাউজারের র্যাঙ্ক। এবং দেখেন গুগল জীবনও এমন কনফিডেন্স ছিল গুগলের, এই মানে চ্যাট জিপিটি আসার আগে গুগলের কনফিডেন্স ছিল এরকম যে ওদের মার্কেট শেয়ার হলো, মার্কেট শেয়ারটা আমি ভুলে গেছি এমনটা কত, যে যাই হোক ধরেন 85% সার্চ করা হয় আপনার গুগলে, ঠিক আছে, মার্কেট শেয়ারটা আমি ভুলে গেছি আর কি। ব্রাউজার না, কিন্তু সার্চ তো দেন আপনি, যে জিনিসটা আগে গুগল করতেন ওই জিনিসটার অনেক ঘটনা এখন আপনি চ্যাট জিপিটিতে করেন। তাহলে সেই জায়গায় গুগল জীবনেও কল্পনা করে না যে আমার এখানে এত বড় একটা হামলা করবে। পরে মুহূর্তের মধ্যে জিমেনি ডেভেলপ করে দিয়েছে। এখন আবার জিমেনি আস্তে 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 জিমেনির কিন্তু রিসার্চের এখন লো আছে, কিছুদিনের মধ্যে এটা ওরা আরো কারেকশন করছে, আমি খেয়াল করতেছি কারেকশন করতেছি। তো যাই হোক, আমরা ওইভাবে গুগল ক্রোম এবং অন্যান্য এসের মধ্যে আমরা ডিসিশন নিব, নিজেদেরকে আপগ্রেড করব। এবং আপনারা ডিসিশন নিয়ে ফেলছেন, যা করছি করছি আল্লাহর রাস্তে, জীবনে আর কোনো কোর্সে ভর্তি হবো না, ঠিক আছে, ডিজিটাল মার্কেটে আখেরি এটাই শেষ এটাই শুরু। কিন্তু দিস ইজ দ্য রং ডিসিশন। আপনার নিজেকে আপগ্রেড করার জন্য যেন ওই সাজিয়ার কাছে দেন, ও দিয়ে দেবেন। তো দেখেন, সার্চ ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদের আরেকটু বলি, এখানে একটু ব্যাখ্যা দিতে হয়। আমরা যা যা সার্চ দিব তার ব্যাকএন্ডে ডাটা গুছিয়ে রাখছে, এটা অনেকটা ডিকশনারি মতো। ম্যানুয়াল ডিকশনারি কে কে ইউজ করছেন? বইয়ের মধ্যে যে মোটা ডিকশনারি ছিল, ইউজ করছেন না অনেকে? এইবার আমরা ডিকশনারি খোঁজার সময় কেমনে খুঁজতাম, আগে এ, তারপরে এর সাথে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ইউ, তারপরে আই, এইভাবে মিলাই মিলাই, মানে আপনার 26টা লেটারের সাথে যে আপনার ফ্রিকোয়েন্সিটা মিলাই মিলাই সার্চ দিতাম, মিলাই মিলাই সার্চ দিতাম। সেইভাবে আমরা সার্চ ইঞ্জিনটা ডিজাইন করা। আমরা এটা কেন বলছি, আপনারও সেম। আপনি যে গুগলে এলোপাতারি ছবি আপলোড দেন না, এভাবে দেওয়া যাবে না, আপনাকে ওই ছবিটা রিনেম করতে হবে, ওই ছবিটাকে ফাইল এসইও করতে হবে। ফাইল এসইও করার পর এটা আগামী দিন শেখাবো আমরা, যেটা আপনাদের আগামী দিন ডিজাইন প্রিন্সিপালের উপরে ক্লাস আছে, ক্যানভা ডিজাইন, লোগো, কভার ফটো এবং অন্যান্য ডিজাইন করাবো, এবং ওইটাতে কিভাবে ফাইল এসইও করতে হয় এটা শেখাবো। আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি একটু বুঝেন। আপনি বাসায় যে আলমারি গুছান, জিনিসপত্র জায়গায় জায়গায় জিনিস জায়গায় রাখেন, আপনি মনে মনে এটা রিনেম করে রাখেন কিনা? এখন গুগল, আপনি আলমারি বড় না গুগল বড় বলেন? অনেক বড় না? এই জিনিসটা মাথায় রেখে আপনি এভরি ফাইল আপনাকে রিনেম করে সুন্দর করে এসইও করে রাখতে হবে। ভিডিও আপনি আনমানা তুলে দিবেন না, অন্তত রিনেমটা ঠিক করবেন, বড় এসইও তো দূরে থাকে। যেমন আপনি এখন যান, আমি রিসেন্ট যে পোস্টগুলো করি, ধরেন 10 দিন 15 দিন পর পর যদি একটা পোস্ট করি, ওই পোস্টটা এসইও করা,
গুগলে লিখে এখন আমার ভিজিটিং কার্ড লাগবে না, আপনি গুগলে লিখে সার্চ দেন, দেন আমিন মুশারফ চলে আসবে। ইন ডিটেলস যত সোশ্যাল মিডিয়া আছে, এই যে ট্রাম্পের একটা সোশ্যাল মিডিয়া আছে, নাম জানেন? জানেন না? ওটা বাংলাদেশ থেকে এখন করা যায় না, না হলে হিরো আলমের এখন থাকতো, এই জন্য মনে হয় এটা এই সুযোগ দেয়নি। ট্রুথ সোশ্যাল, দেখবেন ট্রাম্পে যখন ওই পোস্ট গুলো দেয় না, ওই সোশ্যাল, ও নিজের সোশ্যাল, যেমন আপনাদেরও সেম। আপনারা মনে করেন যে দেখেন কনসেপ্টটা কোথায়, পার্থক্যটা কোথায়। আমি যখন কল্পনা করি আমার তো মাথা নষ্ট হয়ে যায়। ওরা যেই জায়েন্ট কোম্পানি হয়ে গেছে, তারা মনে করে আমি একটা জায়েন্ট একটা কোম্পানি বা একটা লেভেল ক্যারি করি, আমি একটা সোশ্যাল মিডিয়া ওন করব। কি ব্যাপারটা বুঝেন? আর আপনি করেন কি, একটা সোশ্যাল মিডিয়ার নাম শুনলাম, টাপ করে একটা অ্যাকাউন্ট করব। পার্থক্য ইলন মাস্কের টুইটার, মার্ক জুকারবার্গের ফেসবুক, আছে কিনা? তাহলে আমি আপনাদেরকে এইভাবে ইনফোর্স করছি যে আপনাদের ব্রেইনটা আপগ্রেড করে থিঙ্কিং লেভেলটা, জীবনেও আপনারা ভাবতেন না যে আমি এআই ব্যবহার করি, এআই কি ওন করা যাবে, এআই ডেভেলপ করা যাবে, আমি একটা মালিক হব। কি বুঝলেন? আবার অনেকে দেখেন ওই যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখেন, নাটক দেখেন, দেখেন না? হ্যাঁ, এইখানে বিশাল এক বিজনেস আছে। আমার এই সফটওয়্যারটা দাঁড়ায় গেলে আমি ওটিটি প্ল্যাটফর্মে ইনভেস্ট করব, বিশাল বিজনেস, কোটি কোটি টাকার ব্যবসা। তো যাই হোক, আপনারা একটু প্ল্যাটফর্ম চেঞ্জ করেন যে আমি ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট করব না, ট্রুথ সোশ্যালের মতন আমার নিজস্ব একটা কি থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে। এআই এআই ইউজ করতেছে না, আমি কিভাবে এআই একটা বিল করব। ক্লিয়ার? ওকে। এবং সাবকনশিয়াস মাইন্ডে যদি আপনারা না থাকে, এই জিনিসগুলো ইনফরমেশন গুলো না থাকে, আপনারা যেমনি ইউজার ছিলেন না, আমি যেভাবে হাই ভোল্টেজের ক্লাস দিচ্ছি, যেমনি ইউজার ছিলেন, আমি চাচ্ছি না আপনি সারা জীবন ইউজার থাকেন, আপনি ক্রিয়েটর হন। বলেন তো, যদি আপনারা ক্রিয়েট করেন সারা পৃথিবীর কোনো একটা অংশ $1 করে যদি আসে বাংলাদেশে, কত টাকা? এইভাবে থিঙ্কিং। তো যাই হোক, সার্চ ইঞ্জিনের বিষয়টা আমি বুঝাইতে পারছি। আরো আগামী ক্লাসে যখন আমরা ফাইল এসইও মানে ইমেজ ফাইল এসইও শিখবো, তখন আরো ডিটেইল বুঝতে পারবেন। মোটামুটি সার্চ ইঞ্জিনের এগুলো নাম দেওয়া আছে, আপনারা ওই শিটে পাচ্ছেন, গুগল, বিং, ইয়াহু, ইয়াহু ইন্ডেক্স, ডাক ডাক গো, আস.কম, নেভার। এই নেভার হলো সাউথ কোরিয়া। নেভার ওদের কোনোভাবে গুগল ব্যবহার করাতে পারবেন না, কোনোভাবে না। ওরা উঠতে বসতে নেভার ইউজ করে। সাজনিম এবং ইকোসিয়া, জার্মানি। বাংলাদেশের আমি লিখবো পরের ক্লাসে, বাংলাদেশে লিখবো। বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম পিপিলিকা। তো যাই হোক, হ্যাঁ, পিপিলিকার নামটা কিন্তু অনেক যথার্থ। কারণ হলো কি জানেন, পিপিলিকার একটা নেচার আছে, এটা আমি আপনাদের নেক্সট বিজনেস ক্লাস ডিজাইন হচ্ছে। পিপিলিকা সবসময় একটা, ওদের যত ক্ষুদ্র প্রাণী, এর মধ্যে ক্ষুদ্র প্রাণী আরো আছে, তাই না? আমাদের দৃষ্টিতে অনেক ক্ষুদ্র না? এই ক্ষুদ্র প্রাণীটা শীতের সময় কি খাবে এটা প্ল্যান করে রাখে। অথচ আমরা এই প্ল্যানিংটা, আমাদের এত বড় একটা মানে শ্রেষ্ঠ জাত অনেকের আছে, প্ল্যানিং নাই যে আমাদের নেক্সট প্ল্যানিং। তো যাই হোক, এবার ইমেল স্ট্রাকচারে মূল কাজ। ইমেল স্ট্রাকচার আপনার বলেন তো নাম কি? যেমন আমি নাম দিই আমিনুল সজীব @yahoo.com। ইয়াহুর আগে এবং ইউজার নেমের মাঝখানে যে সাইনটা আছে, এটা মূলত সিম্বল, এটাকে ডিফারেন্ট করা, ইউজার নেম আর কোম্পানি, এটাকে ডিফারেন্ট করার জন্য ব্যবহার করা হয়। যেটাকে আমরা বলা হয়েছে যে ইউজার নেম সিম্বল আর পাশে ডোমেন। সেই ডোমেনটা হইতে পারে ফ্রি ইমেল ডোমেন অথবা ওয়ার্ক ইমেল। ওয়ার্ক ইমেল বলা হয় যেমন ক্রিয়েটিভ জোন আইটি কি প্রোভাইড করে, ট্রেনিং প্রোভাইড করে, সফটওয়্যার প্রোভাইড করে অথবা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে, কিন্তু ফ্রি ইমেল সার্ভিস প্রোভাইড করে না। তার মানে ক্রিয়েটিভ জোন আইটিতে যদি কেউ ইমেল ক্রিয়েট করে, তাহলে তার এই ইমেলটা হবে কি, ওয়ার্ক ইমেল বা বিজনেস ইমেল। দেখবেন বিভিন্ন ব্যাংকে যারা জব করে তাদের আলাদা একটা আছে না, ইমেল অ্যাড্রেস আছে না, শুধু এই ব্যাংকের জন্য। কেউ যদি চাকরি ছেড়ে চলে যায়, তাহলে ওই ইমেল অ্যাড্রেসের নানান ইনফরমেশন কিন্তু থেকে যাবে। এবার পার্সোনাল ইমেল এবং বিজনেস ইমেল, যেটা আমি বলছিলাম আর কি। পার্সোনাল ইমেল মানে কি, ব্যক্তিগত জন্য, ইউজারের স্টাইল থাকবে এরকম @gmail.com, মানে জিমেল কি, ইয়াহু কি, বিং কি, যে ফ্রি ইমেল সার্ভিস ইউজ করার জন্য আপনি দিবেন। আরেকটা ইমেল আছে, এটা অ্যাড করা নাই, সেটা টেম্প ইমেল। আপনার টেম্পোরারি ইমেল মানে 5 মিনিট 10 মিনিটের জন্য ইমেল অ্যাড্রেস আপনি গুগলে অনেক পাবেন, টেম্প ইমেল। আমরা যখন একবারে শেষের দিকে যাব, বায়ার হান্টিং এ শিখবো, তখন টেম্প ইমেলের অনেক কাজ আছে।
ওই আপনাদের কেউ যদি ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট করতে চান, আপনাকে টেম্প ইমেল দিয়ে বা টেম্পোরারি ইউএসএ নাম্বার ইউজ করে আপনার অ্যাকাউন্ট করতে হবে। আর পেশাদার ইমেল যেমন ক্রিয়েটিভ জোন info@creativezoneIT.com, এটা হলো প্রফেশনাল ইমেল। এই ইমেল আমি অথবা আমার অফিসের কেউ যদি ইউজ করে তাহলে সেটা হবে প্রফেশনাল ইমেল। এবং প্রফেশনাল ইমেল অনেক দামি। এই ইমেল দিয়ে অনেক জায়গায় অ্যাকাউন্ট করা যায়, যেটা ফ্রি ইমেল দিয়ে করা যায় না। ইউআরএল, ইউআরএল কাকে বলে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তার মানে আপনার যেখানে সার্চ ইঞ্জিনে যে অ্যাড্রেস বার আছে না, www.https লেখা থাকে না, ওই পুরাটাকে বলা হচ্ছে কি ইউআরএল। ইউআরএল এর কয়েকটা টার্মস আছে, ছবিটা এখানে দিছি কিনা, স্ট্রাকচারটা দেখেন, আমি একটু বলে আসি, পরে স্ট্রাকচারটা আমরা দেখাই। ডোমেইন নেম টিএলডি এখানে বলে গেছি। এখানে ইউআরএল এই আপনার ইউনিফর্ম রিসোর্স লোকেটর পাথ, এইটা বলি পার্টস অফ ইউআরএল। প্রথমে এইচটিটিপিএস এর ফুল ফর্ম অনেকে জানেন না, যে ওখানে দেওয়া আছে কিনা জানি না। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এস সিকিউরিটি। এবং দেখেন যারা আপনাদের মধ্যে ইয়াং জেনারেশন, তারা আরেকটা সার্ভিস নিতে পারে, শিখতে পারে, সেটা হলো সামনে ফিউচার বেটার সাইবার সিকিউরিটি। এই জন্য সাইবার সিকিউরিটি বাংলাদেশের অনেক ব্যাংকের সাইবার সিকিউরিটি দেয় সিঙ্গাপুর। কি বুঝতে পারছেন? এখানে অনেক বড় ধরনের সুযোগ আছে। এই জন্যই বাংলাদেশে না, সারা পৃথিবীতে পার মিনিটে আমার একটা দেখবেন যে আমার এই যে ফেসবুক পেজে একটা ভিডিও করা আছে, মানে প্রমোশনাল ভিডিও। প্রতি সেকেন্ডে না প্রতি মিনিটে এরকম যায় না, প্রতি সেকেন্ডে 3টা করে ওয়েবসাইট হয়। তাহলে প্রতি মিনিটে কয়টা? 318, প্রায় 180টা ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে ডে বাই ডে পৃথিবীতে। সেখানে এত ওয়েবসাইটের সিকিউরিটি কে দিবে? যার কারণে একটা বিশাল একটা জব সেক্টর আছে সাইবার সিকিউরিটি, এখানে আপনারা হিট করতে পারেন। এরপরে ব্লগ, এই এতটুকু ডটের আগে, প্রথম ডটের আগে এটা হলো সাবডোমেইন, মূল জায়গা, এটা হলো ডোমেইন। তারপর লাস্টে হলো সাব ফোল্ডার বলেন, প্যারা ফোল্ডার বলেন, আদার্স, যেটা এখানে কি বলছে সাব ডিরেক্টরি বা সাব ফোল্ডার। এভাবে আলাদা আলাদা পার্টে আপনার স্ট্রাকচার গুলো ভাগ করা হয়। যাই হোক, ইমেল কিভাবে খুলতে হয় এটা তো আর বলার কিছু নাই। ইমেল ন্যাচারালি যেভাবে আপনার অ্যাকাউন্ট করতে হয় মোটামুটি যারা জানেন, আর যারা জানেন না তাদের আপনার মনে হয় একটা শর্ট ভিডিও আছে আমার, যে ইমেল অ্যাকাউন্ট। এখানে ইমেল অ্যাকাউন্ট খোলা নিয়ে কারো কোশ্চেন আছে? আছে? সবাই খুলতে পারে না? একটা ইনফরমেশন দিই, সেটা হলো পাসওয়ার্ডের ব্যাপারে। পাসওয়ার্ড যখন মেক করেন, জেনারেটেড পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের যেটা বারবার দিয়ে যে ওনারা একবার করতে গেলে আসছিল না, সেটা হলো ধরেন আমি লিখলাম যে আমার এই পাসওয়ার্ডে দেখেন আমিন, AMIN, amin@google.com বা এরকম, বা 2026, প্রথম অক্ষরে একটা ক্যাপিটাল রাখতে হবে, তারপর একটা মানে সিম্বল, আদার সিম্বল ইউজ করলেন, এরপর একটা সংখ্যা 2026। এইভাবে 8টা ডিজিটের একটা ডিজাইন করলে ভালোভাবে আপনার অ্যাকাউন্ট ইজিলি খুব কম সময়ে একটা অ্যাকাউন্ট করে দিতে পারবেন। অনেকে পাসওয়ার্ড খুলতে গিয়ে পাসওয়ার্ড দিতে গেলে অনেক কনফিউজ হয়, কি পাসওয়ার্ড দেবে, কি পাসওয়ার্ড দেবে, এমন একটা দেখে নিজে কিছুদিন পরে ভুলে যায়। আপনি নিজে স্ট্রাকচার ডিজাইন করে রাখবেন যে আমি এই স্ট্রাকচারের বাইরে পাসওয়ার্ড ইউজ করবো না, তখন দেখবেন আর ভুলবেন না। যাই ইমেল পাঠানোর নিয়ম, আমাদের ইমেল পাঠানোর জেনারেল যে নিয়ম আছে, আপনার দেখা যায় সিসি বিসিসি তে আপনার এই জিমেল অ্যাড্রেস গুলো দিলেন, দিয়ে পাঠিয়ে দিলেন। এখানে একটু অ্যাডভান্স লেভেল একটা ব্যাখ্যা আছে, যেটা এখানে লেখা নাই। বলেন তো ইমেলের টু, তারপরে সিসি, তারপরে বিসিসি, এই সিসি বিসিসি এর ফুল ফর্ম কি? আর বিসিসি, দুইটার ডিফারেন্স? হ্যাঁ, 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 মানে বিসি তে পাঠাইলে, বিসিসি তে পাঠালে কি দেখতে পাবে? সিসি তে পাঠালে সবাই সবারটা দেখতে পাবে। এখানে আমি একটা গল্প দিয়ে শুনি, আপনার অফিসে এটা লাগবে, যে যেখানে জব করেন না কেন। ধরেন আপনাকে মেইল দিয়ে বলা হলো যে আপনার সব 64 ডিস্ট্রিক্টের ডিসিদেরকে আপনি এই মেইলটা পাঠিয়ে দেন। একজন ডিসি আর একজন ডিসির ইমেল যদি জানে, দিস ইজ নট ম্যাটার, কোনো ব্যাপার না, এটা একটা প্রাইভেসির ব্যাপার আছে। কিন্তু যদি আপনি বলেন যে ডিসি সহ যত উপজেলা অফিস, স্কুল, কলেজ যা আছে সব প্রিন্সিপালের জিমেলে পাঠাই দিন, এন্ড দেন এখানে কি জিমেল একজনের জিমেল আরেকজনের দেখানোটা ঠিক হবে? এবং তারা এই মেইল পাওয়ার পরে কি স্পেশাল ফিল করবে?
স্পেশাল ফিল করবে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হতে পারে, যেন আমাকে যখন মেইল করে কারিগরি বোর্ড থেকে, তখন আমি মেইলের সিসিতে ক্লিক করে দেখি যে আর কাকে কাকে পাঠাচ্ছে। তখন আমি খেয়াল করে দেখি, ও আচ্ছা আমাদের যত প্রতিষ্ঠান আছে সবার প্রতিষ্ঠানের পরিচালকরা মেইল পেয়ে গেছে, তাহলে আমাকে আর তার নিউজটা জানতে হবে। আর যদি বিসিসি তে পাঠাই তাহলে স্পেশাল ফিল করবে, ওয়াও আমাকে একা একা পাঠাচ্ছে মেইলটা, ব্যাপারটা এক। আদার্স হলো অন্য জিমেইল গুলো আমি পেলাম না, একটা তাদের জিমেইলের একটা প্রাইভেসি মেনটেন করা হবে। এবং আপনারা বায়ার হান্টিং এটাও শিখবেন, বড় বড় যে আপনার ডিসিশন মেকার আছে তাদের মেইল কিন্তু $1 $2 দিয়ে কিনতে হয়। কি করতে হয়? মেইল অ্যাড্রেস কিনতে হয়। মেইল অ্যাড্রেস আপনি ফ্রিতে দেখাবেন না, 5টা ফ্রি দিবে, 20টা ফ্রি দিবে, এরপরে আপনি পেমেন্ট দিয়ে ওনাদের মেইল অ্যাড্রেস দিতে। আর একটা সুখবর হলো ইউটিউব মার্কেটিং যারা শিখবেন, ইউটিউবের এই আপনার এই যে ইউটিউবার একটা জিমেল দিয়ে রাখে না তার সাথে যোগাযোগ করার জন্য, এই জিমেলটা এখন পর্যন্ত ফ্রি, কিছুদিন পরে এটা পেইড হয়ে যাবে। এটা তাদের আলাদা বিজনেস। এবং আপনারা তো বিজনেস খেয়াল করেন না, যেমন এই যে যারা ট্রু কলার ইউজ করেন, ট্রু কলার এই আছে না, বিজনেস আছে না, ট্রু কলারের বিজনেস বুঝেন না? বুঝেন না ট্রু কলার বিজনেস? ট্রু কলার ইউজ করেন না অনেকে? করেন না? আপনি ট্রু কলার অ্যাকাউন্ট করবেন, করার সাথে সাথে আপনার সোশ্যাল মিডিয়া সিঙ্ক হবে, মানে সোশ্যাল মিডিয়াতে সব ডাটাও নিয়ে নেবে, নেওয়ার পরে ডাটাটা প্রাইভেট করে রাখবে। এবার আরেকজনকে বলবে তুমি কি ডাটা দেখবা, দাও আমার $111 দাও মাসে। কি বুঝেন নাই? আপনার কি হয়, আপনার যদি এখন ধরেন একটা স্পেশাল ফোন নাম্বার দরকার, যে আপনার ঢাকার মধ্যে যত টিচার আছে অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস লাগবে, একটা বই বিক্রি করবেন আপনি, তাদের জিমেল অ্যাড্রেস ফোন নম্বর যদি আমি $10 দিই আর আপনি যদি বিজনেস করে $100 ইনকাম করেন, তাহলে লাভ না? কিনবেন না? ওরা তো এই বিজনেস করে, ডাটার বিজনেস। ডাটা ইজ এ নিউ গোল্ড। ডাটা আপনি খুনি বানাবেন, ডাটা অন্যের ডাটা এক জায়গায় জমা করবেন, পরে এটা মুট করে রেখে অল্প অল্প করে বিক্রি করবেন। এটাই ট্রু কলারের বিজনেস। ফেসবুকের বিজনেসও তো সেম এটাই। ফেসবুক কি করে, ডাটা বিক্রি করে। এই যে আমাদের বলে যে ভাই মেসেজ দাও, হ্যাঁ ওরাও চিন্তা করে কার মেসেজ দেওয়ার চরিত্র আছে, কে বারবার খালি বিভিন্ন কোম্পানিতে মেসেজ দেয়, তারে নিয়ে গিয়ে বলে যে এই যে এই জিনিসটা দেখো, তুমি দাম জানতে গেলে ও সামনে তুলে ধরে আর মেসেজ দেয়। দেখবেন একই জিনিস, যারা সাধারণ, যেমন আপনার ওই যে এই বলে আমরা, আপনাদের বাসায় কয়জন অনলাইনে কেনাকাটা করে? 5 জনে 1 জন, 5 জনে 1 জন। ও করে কি, ওইটাই হলো রিয়েল বায়ার। ও খালি ওর কাছে খালি মেসেজ দিবে, ওর কাছে খালি মেসেজ দিবে। ইনি হলো কি করে, যে আপনার ওনার বিহেভিয়ার দেখছে, ও খালি শপ নাওতে ক্লিক করে, বাই নাওতে ক্লিক করে, এই বাটনগুলোতে ক্লিক করে। এই ক্যারেক্টার দেখে ওর কাছে যত কেনা বেচার মেসেজ গুলো তার কাছে দেয়, আর আপনার মেসেজ করে, মেসেজ করার বিনিময়ে আপনি তার কাছে ডলার বানাবেন, ডলার দেন। তো যাই হোক, মোট কথা আমরা একটা মোটামুটি করলাম। এখন একটু এই এই রেকর্ডটা শেষ হলে আমরা ইনফরমেশন গুলো দিলাম, এই রকেটটা শেষ হলে আমরা গুগল ফর্ম ক্রিয়েট করব, এটাও আমাদের রেকর্ড হবে। ইন্টারনেট ডোমেন হোস্টিং এর মোটামুটি ব্যবহার বুঝছেন? ডোমেন হোস্টিং নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, ইন্টারনেটের যে ফাংশন, ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা, এবং একটা সার্চ ইঞ্জিনের মেজর ইম্পর্টেন্ট হলো ইউআরএল। আপনি ইউআরএলটা আমাদের মানে ডিজিটাল মার্কেটিং আসছেন মানেই ইউআরএল পার্ট বাই পার্ট আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমরা এসইও কমপ্লিট করছি, এসইও জানি। এসইও দিয়ে কি ইউআরএল বানাইতে হয় না, ইউআরএল বানাইলে একটা 10 পয়েন্ট দেয়, যাদের ভালো ইউআরএল করা আছে তারা একটা পয়েন্ট পায়, সেটাতে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করে। এসইও পার্টে যারা আছেন, আর যারা ফেসবুক ইউটিউবে আছেন তারা তো একাংশ কমপ্লিট। হ্যাঁ, তারপর ইমেল স্ট্রাকচার, জি সুইট ব্যবস্থাপনা। জি সুইট ব্যবস্থাপনা গুগলে অ্যাকাউন্ট করার পরে আপনার 9 ডটে একটা অপশন দেয়, 9 ডটে গিয়ে 4টা সফটওয়্যার আমরা শিখবো আজকে। ব্রাউজার সার্চ ইঞ্জিন মোটামুটি করছেন, আমি আপনার টিএলডি আচ্ছা ইউআরএল ওকে পাবো। কোশ্চেন করার মতো কিছু নাই, যদি আপনাদের কোশ্চেন নাই আমি আপনাদের এই কোশ্চেন যেগুলো 20টা কোশ্চেন দিব, কোশ্চেনগুলো প্রিন্ট করা হয়েছে, বরং ওনাদের একটা এক্সাম হবে, এক্সামের শিটটা প্রিন্ট দেব। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। থ্যাংক ইউ।